আমার খাটের সামনে দাঁড়িয়ে আমাকে হাত দিয়ে এরকম করে ডাকছে, এরকম করে না। আর অঝরে দু চোখ বয়ে এত কেঁদেছি, এত কেঁদেছি, এত কেঁদেছি, সরি। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আজ একটা দারুণ ঘটনা নিয়ে। দারুণ বলতে আজকের ঘটনাটা জাস্ট অসাম, আমি তোমাদের বলতে পারি। আজকের ঘটনায় যাব, বেশি কথা একদমই বাড়াবো না, সোজা বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকে যেও। এবার যাব সোজা ঘটনায়। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আজকে ক্ষমা করে দিও, কারণ তোমরা সবাই জানো শরীরের অবস্থা কিন্তু আমার একদমই ভালো না। তবে জানি না, দুপুরের পরে শরীরটা ভালো লাগছিল। তো যেহেতু অনেকগুলো ঘটনা পেন্ডিং পড়ে গেছে অলরেডি, তোমরা 2-4 দিনের মধ্যে একটি খুব ভালো ভয়ঙ্কর ঘটনা পাবে। পুরোটাই ভয়েস রেকর্ডিং আমাকে পাঠিয়েছে এক বোন কলকাতা থেকে, পুরোটাই তোমরা শুনতে পারবে। এরকম অনেক ঘটনা আমাদের আছে, যার জন্য ভাবলাম যে কষ্ট করে শেয়ার করি, কারণ তোমরা দর্শক বন্ধু অনেকেই ঘটনার জন্য অপেক্ষা করে থাকো আমি জানি। তাহলে চলো আজকে সোজা যাব ঘটনায়। আজকে আমাদের কলকাতা ভবানীপুর থেকে একজন ঘটনা পাঠায়, ওনার নামটা আজকে হাইট থাকবে, নামটা হাইট রেখে আজকে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি। কারণ ওনার নামটা আমি নিলাম না, পলিটিক্স এর সাথে জড়িত ওনার নামটা, তার জন্য হাইট রেখে আমাকে ঘটনাটা শেয়ার করতে বলেছেন। আমি সেরকম ভাবে তোমাদের কাছে ঘটনাটা তুলে ধরছি। তো যাই হোক, আজকে আমাদের দিদি ভাই ঘটনাটা শেয়ার করেন। দিদি ভাই বলেন আজ থেকে 15 বছর আগে তখন ওনার বিয়ের জন্য সম্বন্ধ দেখা হচ্ছিল। বিয়ের জন্য বাড়ি থেকে পাত্র খুঁজছে, এরকম সময় ওনার বাড়ির যে নিজের আপন জেঠু মশাই, ওনার শরীর বিগত প্রায় 7-8 মাস ধরে খুবই খারাপ। সেরকম ভাবে ওনার শুধু হতো শ্বাস প্রবলেম, প্রচন্ড শ্বাস প্রবলেম হতো। তো শরীর খারাপ অবস্থায় উনি হাঁটাচলা করতে পারতো না, এটা বলা ভুল। ওনার জেঠু মশাই হাঁটাচলা করতো, তবে খুব একটা বেশি না, দরকার ছাড়া উনি অ্যাকচুয়ালি বিছানা থেকে উঠে হাঁটাচলা করতেন না। আর বাড়িতে যেহেতু উনি কাজের লোক ছিল, যৌথ একটা ফ্যামিলি, যেহেতু উনি একান্নবর্তী পরিবার, সেখানে গিয়ে সবাই জেঠু মশাইকে দেখাশোনা করতেন। আমাদের যে দিদিভাই আজকে ঘটনাটা পাঠিয়ে, দিদিভাই বলেন যে ওই সময় আমার বাড়ি থেকেও আমাকে বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে দেয়, কারণ জেঠু মশাইয়ের অবস্থা ভালো ছিল না। আর জেঠু মশাই যেহেতু উনি আমাকে খুব ভালোবাসতেন ওনার নিজের মেয়ের মতো, কারণ জেঠু মশাইয়ের আপন কোনো সন্তান ছিলেন না। আর ওনার ওই সময় ওনার যে ওয়াইফ ছিল, মানে আমার জেঠিমা, উনিও কিন্তু 7 বছর আগেই গত হয়ে গেছেন। সেখানে জেঠু মশাই একা। জেঠু মশাই যেহেতু আমাকে নিজের মেয়ের মতনই ভালোবাসতেন, জেঠু মশাই চাইতেন যে আমার বিয়েটা উনি যাতে দেখে যেতে পারেন। সেরকম ভাবেই প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিন্তু ছেলে মানে একদম পছন্দ হচ্ছে, একদম কথা পাকা কথা হওয়ার দোরগোড়ায় এসে ভেঙে যাচ্ছে। এবার কেন এটা হচ্ছে সেই রিজনটা আমাদের কাছে পুরোটাই অজানা, আমরা জানি না। এবার ঘটনাটা ঘটে, আমার যে জেঠু মশাই অসুস্থ, তখন উনি আমার বাবাকে বলেন যে দেখ ভাই, যেরকম করে হোক আমাদের মেয়েটাকে আমি জীবিত অবস্থায় থাকতে যেন দেখতে পারি, যে ওর মাথায় লাল সিঁদুর, হাতে শাঁকা পলা, এটা যেন আমি দেখে মরতে পারি। আমার মেয়েটাকে শাঁকা সিঁদুরে কিরকম লাগবে, রাঙা বউ, আমি এটা দেখে মরবো। এইটা আমার জেঠু মশাইয়ের বলতে পারো যে শেষ ইচ্ছে ছিল। সেরকম ভাবেই বাড়ি থেকে মানে নানা রকম চারপাশে বিয়ের জন্য পেপারে চারিদিকে ঘটক লাগিয়ে দেয় আমার বিয়ের জন্য। এবার বিয়ে বললেই তো বিয়ে হয়ে যায় না, সুপাত্রর দরকার, নালে বিয়েটা করবো কার সাথে। আর না যে জেঠু মশাইও কখনো চাইবে না যে আমার খারাপ কোনো জায়গায় সম্বন্ধ হোক, আর আমার বাড়ি থেকে বাবা মা অবভিয়াসলি এটা চাইবেন না যে আমার মেয়েকে তাড়াহুড়ো করে একটা বাজে পাত্রর হাতে দিয়ে দিই। সেরকম ভাবেই দেখাশোনা করতে করতে মানে একদম মানে জেঠু মশাইয়ের শরীরও খারাপ হচ্ছে দিনের পর দিন, আর আমার বিয়ের জন্য সেরকম মানে ছেলে দেখা হচ্ছে। যাই হোক, শেষমেশ একটি ছেলেকে বাড়ি থেকে পছন্দ হয়ে যায়, আমারও পছন্দ হয়। আর আমার জেঠু মশাই বাবা সবার, আমাদের একান্নবর্তী পরিবারে মোটামুটি সবারই পছন্দ হয় ছেলেকে। আর ছেলের বাড়ি থেকেও আমাদের পুরো ফ্যামিলিকে তাদের পছন্দ হয়। সেখানে গিয়ে আমাদের বিয়েটা পাকা হয়ে যায়।
এবার ঘটনাটা বলি। ঠিক ঘটনাটা ঘটে যখন আমার বিয়ের 1 মাস বাকি। এবার বাড়িতে তো একদম মার্কেটিং এর তোড়জোড় পড়ে গেছে, যেটুনি আমরা আগেই বললাম যে আমাদের একান্নবর্তী পরিবার, আর বাড়ির মধ্যে একটি মাত্র মেয়ে আমি। সেখানে গিয়ে আমার জেঠি মশাই আমাকে অত্যাধিক পরিমাণে এতটাই ভালোবাসে, মানে কি বলবো, আরো যে আমার নিচে কারা আছে তার কাকাদেরও ছেলে আছে, কিন্তু কারোর মেয়ে নেই, একমাত্র মেয়ে শুধু আমি বাড়ির। তার জন্য সবাই আমাকেই খুব বেশি ভালোবাসে। সেখানে গিয়ে ঘটনা ঘটলো ঠিক যখন আমার বিয়ে 1 মাস বাকি, তখন থেকে আমার জেঠু মশাই হঠাৎ করে একদিন রাতের বেলা চিৎকার পাচ্ছে। 2 দিন আগে থেকে চিৎকার করছে, কিন্তু সেটা কেউ গুরুত্ব দেয়নি, কারণ জেঠু মশাই চিৎকার পাচ্ছে যখন আমরা বাড়িতে ছুটে আসছি জেঠু মশাইয়ের ঘরের মধ্যে, তখন দেখি জেঠু মশাই হাঁ করে ঘুমাচ্ছে। তো তখন আমাদের বাড়ির সবাই তখন বলছে যে হয়তো ঘুমিয়ে স্বপ্ন দেখছিল কিছু, বয়স হয়েছে, শরীরটাও সেরকম ভালো না, সারাদিন তো অনেক কিছু চিন্তা করে, হয়তো স্বপ্ন দেখছে। তো এরকম ভাবে 2 দিন কেটে যায়। 3য় দিন জেঠুমশাই মানে প্রচন্ড রাতের বেলা চিৎকার করে, এত চিৎকার করে। আমাদের বাড়িতে মোটামুটি যারা ছিল আমাদের পরিবারের প্রচুর মানুষ, প্রায় 21 থেকে 22 জন, মানে ছোট বড় মিলিয়ে আমাদের সদস্য আছে। সবাই উঠে দৌড়ে রাতের বেলা জেঠুর ঘরে আমরা উপস্থিত হই। তখন জেঠু দেখলাম চিৎকার চেঁচামেচি করছে, পা দাপড়াদাপড়ি করছে, পা দুটো। তখন আমার বাবা এসে আমার জেঠু মশাই বুকে হাত দিয়ে বলল, কি হয়েছে দাদা তোর, তুই এরকম করছিস কেন, কি হয়েছে? তখন বলছে আমি বলতে পারবো না। তখন বলছে আমার বাবা বলছে জেঠু মশাইকে যে কেন বলতে পারবি না, বল তোর কি ভয়, তোকে কি কেউ কিছু বলছে, তোর সাথে কি খারাপ কেউ কিছু করছে, তুই কি কিছু দেখতে পাচ্ছিস, কি হয়েছে বল, দেখ আমরা তোর সবাই আছি এখানে, পুরো বাড়ির পরিবারটা তোর চারপাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, তোর কিসের ভয়, বল না কি হয়েছে দাদা। তো সেখানে গিয়ে আমার জেঠু মশাই কোনো কথা বলে না, অনেক করে আমরা বলি, আমিও বলি, কিন্তু আমার জেঠু মশাই কোনো কথা ওই রাতে বলেনি। তখন প্রায় রাত 3টে বাজে, আনুমানিক 3টে 3:30 হবে। যাই হোক, ওখান থেকে আমরা আবার একে একে শুয়ে পড়ি। জেঠু মশাই বললে যা তোরা শুয়ে পড়, আমি সকালে তোদের বলবো, আমরা শুয়ে পড়ি। ঠিক সকালবেলা সবাই ওঠে, 6টা 7টা 8টা যে যেরকম উঠে, সবাই উঠেই প্রথম ঠাকুর প্রণাম করে আমরা জেঠু মশাইয়ের ঘরে। জেঠু মশাইকে গিয়ে বললাম, জেঠু মশাই কি রাতের বেলা তুমি ডেকেছিলে, তুমি বলো। জেঠু মশাই আমাদেরকে নানা রকম কথা বলে, কিন্তু কি বিষয় সেটা জেঠু মশাই আমাদেরকে কোনো মতে বলেনি। যাই হোক, তখন আমরা চলে গেলাম যার যার মতো, সারাদিন কাজে ব্যস্ত হয়ে গেলাম। এইদিকে তো বিয়ের মার্কেট চলছে, নানা রকম সোনা কিনতে যাওয়া, ছেলের ধুতি পায়জামা, হ্যাঁ ধুতি মানে ছেলের বাড়ির নানা রকম এসব চলছে। কত কাজের মধ্যে সেই জিনিসটা মাথা থেকে সবারই মোটামুটি বেরিয়ে যায়। ঠিক রাতের বেলা সেই দিনকে তখন আনুমানিক 12:30 বাজে, মোটামুটি আমরা সবাই শুয়ে পড়েছি, কিন্তু কেউ ঘুমাইনি, শুয়ে পড়েছি সবাই, জেগে আছি, যে যার মতো কথা বলছি, আমিও শুয়ে মায়ের সাথে কথা বলছি। হঠাৎ করে জেঠু মশাই আবার আগের দিনের মতো চিৎকার, আবার আমরা সবাই ছুটে যাই, দেখি জেঠু মশাই বলছে না না আমি যাব না, আমি যাব না, আমি যাব না, শুধু এই এক কথা বলে যাচ্ছে। যখন আমরা যাই জেঠু মশাই আমাদেরকে দেখেও ওই এক কথাই বলে যাচ্ছে, আমি যাব না, আমি যাব না। জেঠু মশাইকে আমরা বলছি তুমি কোথায় যাবে না, এখানে কে আছে, তুমি কার সাথে যাবে না। জেঠু মশাই বলছে কেউ নেই, কেউ নেই, তোরা যা, তোরা যা। এরকম করতে করতে প্রায় আরো 3-4 দিন সেম রাতের বেলা জেঠুমশাই এরকম করতো, আর আমরা ছুটে যেতাম। জেঠুমশাই আমাদের কোনো কথাই বলতেন না, শুধু বলতো তোরা যা, শুয়ে পড়। এরকম করে করে প্রায় 3-4 দিন যায়। এবার আমরা উপর ঘরে সবাই বসে, জেঠুমশাই যেহেতু নিচে একটা ঘরে থাকতো, উনি অতটা সিঁড়ি দিয়ে হাঁটাচলা করতে পারতেন না, সেরকম ভাবে আমরা উপর ঘরে সবাই আলোচনা করলাম যে আচ্ছা জেঠু মশাই রাতের বেলা কি দেখে চিৎকার পারে। জেঠু মশাই বলে আমি যাব না। জেঠু মশাই কোথায় যাবে না, জেঠু মশাই কে কে ডাকে, যে জেঠু মশাই ডাকে বলে আমি যাব না। তখন আমার বাবা বলল যে হয়তো ঘুমিয়ে স্বপ্ন দেখে, বয়স হয়েছে তো, শরীরটাও ঠিক ভালো নেই, হয়তো কোনো নানা রকম স্বপ্ন দেখে, তার জন্য শুয়ে শুয়ে এরকম চিৎকার পারে। তা আমরা তখন বললাম হতেও পারে।
তো সেই দিনকে রাতে আমার জেঠুমশাই কিন্তু আর চিৎকার পারিনি, কোনো রকম শব্দ করেনি। আমরা সবাই কান খাড়া করে বসে আছি যে কিছু হলেই আমরা ছুটে যাব। এদিকে তো বিয়ে পর্যন্ত জেঠুমশাইকে সবাই খুব আগলে আগলে চোখে চোখে রেখেছে, কারণ যেহেতু উনি বিয়েটা পাকা হয়ে গেছে, 1 মাস পর বিয়ে। তারপরে জেঠুমশাইও চান যে আমার বিয়েটা দেখে যাবেন, উনি আমার বিয়ের অপেক্ষা করছেন। তো সেখানে গিয়ে মানে একটা সিচুয়েশন খুব খারাপ আর একটা বিয়ের খুব আনন্দ, ঘরে দুটো সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা পার করছি সময়টা। এরকম সময় ঠিক পরের দিন, যেদিন আমরা সবাই অপেক্ষা করেছিলাম, ঠিক সেই দিন কিছু হয়নি। তার পরের দিনকে জেঠুমশাই রাত তখন 1:45 বাজে উলমাতের মতো চিৎকার পাচ্ছে, আমি যাব না, আমি যাব না, আমার যেতে দেরি আছে, আমি যাব না, আমাকে নিয়ে যেও না। এরকম করে সমানে প্রচন্ড চিৎকার পাচ্ছে, মানে এত চিৎকার পাচ্ছে। আমাদের বাড়ির আশেপাশে আমাদের যে প্রতিবেশী সবাই খুব ভালো, সেই প্রতিবেশীরা পর্যন্ত লাইট অন করে বাড়ির মানে সবাই বাইরে বেরিয়ে চলে এসছে আমাদের বাড়িতে। যে কি হলো, জেঠুমশাইয়ের গলা সবাই জানে যে কি হয়েছে, জেঠুমশাই চিৎকার পাচ্ছে কেন। তখন আমরা সবাইকে বললাম যে ওরকম কোনো ব্যাপার না, প্রত্যেকদিন রাতে স্বপ্ন থেকে চিৎকার পারে। সবাই বাড়ি ফিরে যায়। অ্যাকচুয়ালি বিষয়টা তো আমরাও ঠিক মতো জানি না। তো সেই দিনকে আমার বাবা গিয়ে জেঠুমশাইকে বলল যে দেখ দাদা, তুই সত্যি করে আজকে বল, তোর এই মেয়ের আর কিছুদিন পর বিয়ে, তুই এই মেয়ের দিব্যি রইল, তুই বল তো তুই কেন চিৎকার পারিস, তোর সাথে কি হয়, কে তোর কাছে আসে। তখন জেঠুমশাই ভয়তে আকৃষ্ট হয়ে, জেঠুমশাইকে জীবনে কোনোদিন দেখিনি যে আমার জেঠুমশাই এতটা ভয় আকৃষ্ট হয়ে রয়েছে, তার 2 চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। তখন আমার জেঠুমশাই বলছে, তোরা যখন সবাই শুয়ে পড়িস, আমিও শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, ঠিক আমাদের যে ঘরের থেকে বেরিয়ে আমাদের যে ডাইনিং প্লেসটা আছে, ওখানে একটা কাঠের টি টেবিল রাখা আছে, বহু পুরনো। ওই টি টেবিলে কেউ এসে নখ দিয়ে শব্দ করে, নখের শব্দ জোরে জোরে। জেঠুমশাই যখন ওইদিকে তাকিয়ে দেখে, তখন দেখে ওখানে একটা লোক দাঁড়িয়ে থাকে, যেই লোকটার পরনে মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক পুরো কালো একটা কাপড় দিয়ে মোড়ানো। সে ওখানে দাঁড়িয়ে থাকে, জেঠুমশাইকে শুধু হাত দিয়ে এরম এরম করে ইশারা করে ডাকে। জেঠুমশাই যখন বুঝতে পারে সে ডাকছে তার কাছে, জেঠুমশাই তখন চিৎকার পেরে বলে যে আমি যাব না। তো সেখানে এই ঘটনাটা শোনার পর জেঠুমশাইয়ের মুখ থেকে আমার বাবা, আমার মা, আমার কাকা কাকিমা যারা ছিলেন সবাই বাইরের ঘরে গিয়ে যেটা বললেন সেটা হচ্ছে যে যমরাজ উনি যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় যাবেন, উনি তো জানতে পারেন উনি তো ভগবানের দূত, ভগবান কিন্তু ওনাকে পাঠান যে এই আত্মাটা ওর শরীর থেকে বেরোবে, অপেক্ষা করছে, তুমি গিয়ে আত্মাটাকে নিয়ে এসো। শরীরটা তো পড়ে থাকে বিছানার উপরে, আত্মাটাকে যমরাজ এসে নিয়ে যায়। তো আমার জেঠুমশাইয়ের যেহেতু শরীরের অবস্থা ভালো না, যার জন্য তড়িঘড়ি করে আমাকে সুপাত্র দেখে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে, যাতে জেঠুমশাইয়ের শেষ ইচ্ছাটুকু আমরা রাখতে পারি। সেখানে জেঠুমশাইয়ের কিন্তু ডাক অলরেডি চলে এসেছে। আমার বাবা সেটাই আমাদেরকে বলেন, জেঠুমশাইকে একা রাখা যাবে না যতদিন না তোর বিয়ে হচ্ছে। এবার বিষয়টা ভাবো কতটা দুঃখের। একে তো আমার বিয়ে, বাড়িতে একটা আনন্দ তো আছে, চাপা আনন্দ, কিন্তু সব থেকে বড় কষ্ট যে আমার জেঠুমশাই আর আমাদের সাথে বেশি দিন নেই, একটা জল জ্যান্ত জীবিত মানুষ, সেই মানুষটা যাওয়ার পথে সময় হয়ে এসছে। কারণ আমার বাবা বলে যে যাকে তোর জেঠু দেখতে পায় সেটা আর কেউ না, সেটা হচ্ছে যমরাজ। হ্যাঁ, এবার ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমার বাবা আমার জেঠুমশাইয়ের সাথে পরের দিন থেকে শোয়া শুরু করলো। এবার বাবা যখন অনেকক্ষণ জেগে থাকতো, জেঠুমশাইয়ের সাথে কথা বলতো, বলতে বলতে বাবা যখন ঘুমিয়ে পড়তো, জেঠুমশাই ঠিক রাতের বেলা ওরকম চিৎকার করতো। আমার বাবা আমার জেঠুমশাইকে চেপে, হাত দিয়ে চেপে বুকে জড়িয়ে রেখে দিত বাচ্চাদের মতো করে। সে কিন্তু
আমার বাবার বড় জেঠুমশাই আমাদের, কিন্তু সে তখন মৃত্যু শয্যায় সজ্জিত, মানে সবে কদিনের অপেক্ষা। যাই হোক, এরকম করতে করতে আমার বিয়েটা সম্পূর্ণ হয়। আমার বিয়ে হয়, আমি বাড়ি চলে যাই, শ্বশুর বাড়ি যাবার ঠিক অষ্টমঙ্গলায় যখন আমি আসি, আমার জেঠুমশাইয়ের অবস্থা দেখলাম খুব ভালো, খুব ভালো। জেঠুমশাই একদম বলতে পারি সুস্থ হয়ে গেছে। দেখে যে এত ভালো লেগেছে, এত আনন্দ হয়েছে, সত্যি কথা বলতে আমার বিয়ের সময় আমার এত আনন্দ হয়নি। কারণ বিয়ের সময় আমার জেঠুমশাইয়ের জন্য আমার সত্যি বুকের ভিতরটা প্রচন্ড কষ্ট, বেদনার, খুব কাঁদছিলাম। যেটা হয়তো সবাই ভাবলো বিদায়ের সময় মেয়েরা কাঁদে, আমি সেই কান্নাটা কাঁদছি। হ্যাঁ, সেটা তো ছিল দুঃখ, কিন্তু তার থেকেও বড় দুঃখ ছিল যে আমার জেঠুমশাইয়ের সাথে এক বাড়িতে এতদিন ছিলাম, যাকে সত্যি কথা বলতে আমি আমার বাবার কোনো অংশে চোখে কম দেখতাম না, আর সেও আমাকে মেয়ের মতনই ভালোবাসতেন। তার কোনো সন্তান নেই ছোট থেকে, আর তাকে ছেড়ে আজকে চলে যাচ্ছি। জানি না তার শেষ ইচ্ছা সে দেখলো, এরপর আমি আর তাকে দেখতে পারবো কিনা। যাই হোক, অষ্টমঙ্গলে এসে দেখলাম আমার জেঠুমশাই পুরো সুস্থ। খুব ভালো লাগলো, খুব আনন্দ করে জেঠুমশাইয়ের সাথে নতুন জামাইকে নিয়ে একসাথে বসে খাবার খাই, আনন্দ করি। দিয়ে সেদিনকে আমরা থাকি, পরের দিন সকালে চলে যাব। রাতের বেলা জেঠুমশাই উন্মাদের মতো আবার চিৎকার চেঁচামেচি করছে। নতুন জামাই এসব বিষয় কিছুই জানে না, ভয় পেয়ে যায় ও তখন আমাকে বলল যে কি ব্যাপার, মানে ছোটাছুটি শুরু হয়ে গেছে, বাড়ি ভর্তি, সেটা তো আমি জানি। তখন আমি বললাম যে তোমাকে আমি পরে বলবো। তো যখন জেঠুমশাইয়ের কাছে যাই, জেঠুমশাই আমার হাতটা ধরে তার বুকের উপর নিয়ে অনেকক্ষণ আমার মুখের দিকে একভাবে চোখের পাতা ফেলেনি, কয়েক মিনিট একভাবে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকার পর আমাকে বলল, মা সুখে থাকবি, শান্তিতে থাকবি। আর আমাদের যে জামাই, মানে আমার হাজবেন্ড, তাকেও বললো যে আমার মেয়েকে খুব ভালো করে তুই রাখবি, আমার মেয়ের যেন কোনো ক্ষতি কোনোদিন না হয়, কষ্ট না হয়, তাহলে কিন্তু আমি মরে গিয়েও শান্তি পাবো না। তখন আমি আবার আমার জেঠুমশাইয়ের মুখটা চেপে ধরে বললাম, কেন এইসব আজে বাজে কথা বলছো গো? হ্যাঁ, একদম ভালো লাগে না, জানো তোমার কিছু হয়ে গেলে আমি সংসার করতে পারবো বলো তো? হ্যাঁ, তোমাকে যে আমি কত ভালোবাসি জেঠু, তুমি একদম ভালো হয়ে গেছো, আরো ভালো হয়ে যাবে, আমি তোমাকে ডেলি ফোনে কথা বলবো। কত কথা বললাম। বলার পর শুতে চলে যাই। সকালবেলা শ্বশুর বাড়ি চলে যাই, কিন্তু জেঠুর সাথে সেদিন আমার আর কথা হয়নি, কারণ জেঠু অঘরে ঘুমাচ্ছিল। আমার বাবা, আমার মা জেঠুকে অনেক করে ডাকে, জেঠু কিন্তু ঘুম থেকে উঠিনি, ঘুমাচ্ছিল, হা করে ঘুমাচ্ছিল। প্রচন্ড মানে নাক ডাকার শব্দ হচ্ছিল। তো আমি দূর থেকে দাঁড়িয়ে জেঠুকে প্রণাম করে চলে যাই। ঘুমন্ত অবস্থায় তো নমস্কার করতে নেই পায়, দূর থেকেই প্রণাম করে চলে যাই শ্বশুর বাড়ি। তারপর আমাকে ফোন করে সন্ধেবেলা, আমার বাবা বলল জেঠু খুব চিৎকার চেঁচামেচি করছে, জেঠু বলছে যে আমাকে এবার যেতে হবে, ও আর সময় দিচ্ছে না। তো আমি সেই শুনে খুব কান্নাকাটি করি, একদম ভেঙে পড়ি। সকালবেলা আমার হাজবেন্ড আমাকে নিয়ে আবার আসে। যখন আসি তখন দেখলাম জেঠু একদম সুস্থ, জেঠু একদম সুস্থ। কে বলবে সেই মানুষটা রাতের বেলা এরকম করেছে, এরকম করছে, একদম সুস্থ। তখন আমি জেঠুকে একা ঘরে বসে কথা বলি। জেঠু আমাকে দুটো সোনার হার, একটা সোনার চুড়ি, আমার জেঠিমার পুরনো, সেগুলো আমি ছোট থাকতেও জেঠিমা আমায় বলতে এগুলো তোর বিয়ের জিনিস, সেগুলো আমাকে হ্যান্ড ওভার করে দেয়। দিয়ে জেঠু বলল এগুলো তুই সব সময় পরে থাকবি। আমি বললাম হ্যাঁ, এত মোটা মোটা দুটো হার গলায় পরে থাকো, চিন্তাই হবে। বললো না, বাইরে যাবি যখন খুলে যাবি, আর এগুলো তোর জেঠিমা তোর জন্য গড়িয়ে রেখেছিল, বলেছিল যে আমাদের মেয়ে যখন বিয়ে হবে রাজরানীর মতো সেজে থাকবে, তুই এই হারগুলো বাড়িতে থাকবি, যখন 24 ঘন্টা পরে থাকবি। হার দুখানা হার একসাথে পরবি, আর কানের, আর এই দুটো কঙ্কন, দুটো মোটা মোটা কঙ্কন সোনার, মানে সে পুরোনো কালের আমাকে দেয়। তারপর আমি নিয়ে জেঠুমশাইকে বললাম, জেঠুমশাই তুমি আমাকে বলো না গো, এখন তো ঘরে কেউ নেই, তুমি আমাকে বলো, তুমি রাতের বেলা কাকে থেকে চিৎকার পারো, কেন তুমি কাল রাতে ওরকম করেছো? দেখো তো আমি একদিন শ্বশুর বাড়ি ঘর করে আবার চলে আসলাম, তোমাদের জামাই রাগারাগি করবে না? তুমি এরকম করছো কেন? কে তোমায় নিতে আসে? তখন আমার জেঠুমশাই আমাদের যেটা বলল, জেঠুমশাই তখন আমাকে যেটা বলল, জেঠুমশাই বলে
জানিস তো মা, রাতের বেলা ওই যে সোজা মানে আমাদের যে ডাইনিং রুমটা রয়েছে সোজা জেঠুমশাইয়ের ঘরে, বলছে ওই যে সোজা ওইখানে যে কাঠের টেবিলটা আছে না যেখানে চা খাস তোরা, ওইখানে কালো মতো ড্রেস পরা 6 ফুট হাইটের একটা মানুষ এসে দাঁড়িয়ে থাকে। আর ওই ঘরে লাইট জ্বলে তো আমি পরিষ্কার ওকে দেখতে পারি, ও না আমাকে এসে ডাকে। এরকম কয়েকদিন করেছে, প্রায় ধর 10-12 দিন। তারপর ও দেখি ওইখানে না, ঠিক ওই ঘরের চৌকাঠ, আমার ঘরের চৌকাঠের সামনে এসে গেছে জানিস, এসে আমাকে ডাকছে হাত দিয়ে, মুখে কিন্তু কোনো কথা বলে না, শুধু ইশারায় ডাকে। আমি তো বুঝতে পারি যে ও আমায় নিতে এসেছে, ও হচ্ছে যমরাজ। তো আমি ওকে বলেছিলাম যে আমাকে জ্বালাবে না, আমাকে কটা দিন তুমি আয়ু ধার দাও, আমার মেয়েটার বিয়ে হয়ে গেলে ওকে শাঁকা সিঁদুরে দেখবো আমার মেয়েটাকে কেমন লাগছে, তারপর আমাকে তুমি নিয়ে যেও। যখন আমার জেঠুমশাই এগুলো বলছে, আমার ঠিক মনে হচ্ছে ছোটবেলায় যখন আমার জেঠু জেঠিমা যখন বেঁচে ছিলেন, আমাকে যখন ছোটবেলায় কোলে বসে ঘুম পাড়াতেন, ঠিক এরকম করে গল্প বলতেন। আমি তখন ভাবছি যে জেঠুমশাই কি আমাকে কোনো গল্প বলছে, ঠিক সেরকম ভাবে বুঝিয়ে বুঝিয়ে আমাকে হাত দেখিয়ে বলছে। আমি জেঠুমশাইয়ের কথাটা গল্পর ছলে ছলেই শুনছিলাম। জেঠুমশাই আমাকে বলল, জানিস তো মা, এতদিন ডাইনিং এর ওখানটা ছিল, তারপর তোর বিয়ের পরের দিন ও ঘরের চৌকাঠের সামনে এলো, কালকে জানিস আমার খাটের সামনে দাঁড়িয়ে আমাকে হাত দিয়ে এরকম করে ডাকছে, এরকম করে না, হাত দিয়ে এরকম করে, মানে এবার হাতটা দিয়ে আমার সাথে চল। আমি মনে হয় আর বাঁচবো না জানিস। আমি তখন আমার জেঠুমশাইয়ের কথা শুনতে শুনতে প্রচন্ড কাঁদছিলাম। জেঠুমশাইকে বললাম, তোমার মনের ভুল ধারণা, ওরকম কিছু হবে না, তুমি নাতিপুতি দেখবে না, হ্যাঁ এত তাড়াতাড়ি চলে গেলে হবে? তোমার বুকের উপর নাতিপুতি খেলবে, তোমাকে ছোট ছোট পায়ে লাথি মারবে, হ্যাঁ তুমি কত আদর করবে, তাদের নিয়ে ঘুরতে হবে তো। তখন আমার জেঠুমশাই হাউমাউ করে কেঁদে ফেলে, কেঁদে বলল, না রে মা, আমি আর নাতিপুতি দেখতে পারবো না, তাতে কি হয়েছে, জীবিত অবস্থায় না দেখলেও আমি মৃত অবস্থায় কোথাও না কোথাও তো থাকবো, আমি দেখবি না তোর কাছেই আসবো। যাই হোক, বলার পর আমার মা এসে আমাকে বলল যে জামাই এসছে, বাড়ি নিয়ে যাবে। চলে যাই, শ্বশুর বাড়ি বলে কথা, ডেলি ডেলি তো এসে থাকতে পারবো না, সেটাও আমার সংসার। চলে যাই। ভোর রাতে আমার ফোনে খবর যায় আমার জেঠুমশাই আর নেই, উনি মারা গেছেন। সেদিনকে আমার অঝরে দু চোখ বয়ে এত কেঁদেছি, এত কেঁদেছি, এত কেঁদেছি, সরি। ঘটনাটা এতটা ইমোশনাল, এতটা মানে আমি তোমাদের সাথে বলছি ঘটনাটা আমার নিজেরই চোখে জল চলে আসছে। আমি যখন রিড করছিলাম তখন আমার বারবার এরকম হচ্ছিল, মানে সত্যি, মানে এই যে মায়ার একটা বন্ধন, মানে জীবনে কোনোদিন ভোলা যায় না। সেই জেঠু অপেক্ষা করেছিল তার মৃত্যুকে আটকে, যে আমার মেয়েটার বিয়ে হলে আমি তারপর মৃত্যুটা সাথে হাসতে হাসতে যাব। যাই হোক, তারপর আমাদের দিদিভাই বলেন, আমি যখন শুনতে পাই, আমি সকালবেলা আমার হাজবেন্ডকে নিয়ে ছুটে যাই, আমার শ্বশুর বাড়ির সবাই যার সাথে। দেখলাম আমার জেঠুমশাই ঘুমানোর মতো, যেদিনকে আসি আগের দিন ঘুমাচ্ছিলেন, দূর থেকে প্রণাম করে এসেছিলাম, ওরকম ভাবেই জেঠুমশাই হাঁ করে ঘুমাচ্ছেন, ওনার আত্মাটা ওনার মুখ থেকেই বেরোন, কিন্তু সেই নাক ডাকার শব্দটা পারছি না, কারণ নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, প্রচন্ড কাঁদছিলাম। আর জেঠুমশাই আর নেই বুঝতেই পারলাম, মানে বিশাল বড় একটা মাথার উপর দিয়ে ছাদ সরে গেল। বাবা মা আছে তবুও জেঠুমশাই আমার কাছে অনেক অনেক, মানে কি বলবো, মানে মাথার একটা বিশাল বড় ছাদ ছিলেন উনি। যাই হোক, তারপর আমার যখন বেবি হয়, প্রায় 1.5 বছর পর আমার বেবি হয়। বেবি হওয়ার পর আমি কোথাও গিয়ে না, মানে বুঝতে পারতাম যেন আমার জেঠুমশাই ওই আমার বাচ্চার রূপে আমার জেঠুমশাই আমার কাছে এসছে। সত্যি কথা, মানে আমার ওই ছোট্টবেলায় যে আমি ধরতাম, ওকে নিয়ে ঘুরতাম,
ওকে নিয়ে মানে আমি ফিল করতে পারতাম, আমার এত আনন্দ হতো ও আসার পর থেকে না, আমি আস্তে আস্তে জেঠুমশাইয়ের মানে কষ্টটা ভুলে যাই। আর শুধু আমার মনের মধ্যে একটা জিনিস চলতো যে আমার জেঠুমশাই আমাকে বলেছিল যে তুই চিন্তা করিস না, আমি দেখবি তোর ঘরেই আসবো। সত্যি আমার জেঠুমশাই আমার ছেলে হয়ে এসছে। যাই হোক দর্শক বন্ধু, সরি, কিছু মনে করো না। আজকে আমি ঘটনাটা বলতে বলতে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ আজকে ঘটনাটা বলতে বলতে আমি জানি না কেন আমার জেঠিমার কথা খুব মনে পড়ছিল। আমার জেঠিমা, সত্যি কথা বলতে ওনার মেয়ে আছে একটি, কিন্তু জেঠিমা আমাকে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। আর মানে আমাকে এত ভালোবাসতেন, আমি সেটা মুখে না বলতে পারবো না। ভালোবাসা জিনিসটা কি সেটা শুধু ফিল করতে হয়, সেটা বলা যায় না। দর্শক বন্ধু, তোমাদের আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো। আজকে যদি আমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমি কি বলবো বলো, আমার আজকে আমাদের দিদি ভাইয়ের জেঠুমশাইয়ের কথা গুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে আজকে আমার নিজের জেঠিমার কথা খুব মনে পড়ছিল। আমার জেঠিমা মাত্র 36 বছর বয়স ছিল আমাদের ছেড়ে চলে যান। যাই হোক, তোমাদের ঘটনাটা কেমন লাগলো বলো। যেতে যেতে বলবো ঘটনা পাঠানোর ঠিকানাটা হচ্ছে সোনাবর্ষা 14 আমার ইনস্টা আইডি, ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজ করে ঘটনা শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে ওখানে তোমরা মেল করেও ঘটনা পাঠাতে পারো। আর হ্যাঁ, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে হাই লেখো। আর আমাকে অনেকেই তোমরা ওখানে কিন্তু ঘটনা পাঠিয়েছো। এক ভাই ইউটিউব চ্যানেল খুলবে, সেই ভাইও আমাকে ওখানে হেল্পের জন্য বলেছে। আর এরকম তোমরা যে কোনো রিলেটেড তোমরা আমাকে যোগাযোগ করো, আমি তোমাদের সাথে সবসময় আছি। যে কোনো মন খারাপ, কষ্ট, দুঃখ তোমরা আমার সাথে শেয়ার করো, আমি আছি। আর যারা যারা ঘটনা পাঠাবে ওখানে ঘটনা পাঠিয়ে দাও, স্ক্রিনে যাচ্ছে যেই নাম্বার সেই নাম্বারে। যদি কেউ ঘটনা আমাকে বলতে চাও ফোনে, তাহলেও তোমরা আমাকে লেখো, ওখানে কমেন্টস করো, আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেবো, ঠিক আছে? আজকে আসছি, দেখা হবে আগামীকাল। আজকের মতো গুড নাইট, টাটা।